আমাকে আমার টিচার চামচ দিয়ে শিখিয়েছে এদিক থেকে ধুর, সব গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এইভাবে কেন পড়াশোনা করিস? একটু সাইকেল নিয়ে তার বাড়ির সামনে চলে গেলাম, ছুটির পরে একটু তার পেছন পেছন চলে গেলাম, এইগুলোই ছলনা, এগুলোই মোহমায়া। ধামাকা শুরু করা যাক তাহলে। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস, আর আজকে সম্পূর্ণ নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে। তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলের মধ্যে এতদিন আমি ট্যাবলেটের মধ্যে ভিডিও করতাম, কিন্তু এইবারে প্রথম ক্লাস 10 এর জন্য আমি নিয়ে চলে এসেছি স্মার্ট বোর্ডে ভিডিও। এইবার থেকে যা ভিডিও আসবে সেগুলোর মধ্যে তুমি আমাকে দেখতে পাবে। এই আগের বছরে যারা মাধ্যমিক দিয়েছে বা যারা 11-এ পড়ছে, যারা ধরো এই কিছুদিন মাধ্যমিকের ভিডিওগুলো দেখছিলে, তারা আমাকে দেখতে পেতে না, এইবার থেকে পাবে। আমাদের দেখো অলরেডি চ্যানেলের মধ্যে ক্লাস 10 এর ওয়ান শট রিভিশন বলো, ধামাকা রিভিশন বলো, অনেকগুলো পার্ট চলে এসছে, অনেকগুলো চ্যাপ্টার চলে এসছে। সেগুলো তোমরা কিন্তু আমার ওই চ্যানেলের প্লেলিস্ট সেকশনের মধ্যে গিয়ে একবার চেক করে দেখে নিতে পারছো। যারা শর্ট কোয়েশ্চেন বলছিলে তাদের জন্য বলে রাখি, আগের বছরের শর্ট কোয়েশ্চেনের কিন্তু একটা বিশাল বড় প্লেলিস্ট তৈরি করে রেখে দিয়েছি আমি। তুমি চাইলে ওখান থেকে গিয়ে দেখতে পারো। সেকেন্ড সামেটিভের আগে একটা ধামাকা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ আমি করতে চলেছি, যেখানে ধরে ধরে 60 মার্কস ডিসকাশন হবে, যার বাইরে তোমার পরীক্ষায় একটা প্রশ্নও থাকবে না। সেকেন্ড সামেটিভটা যেই শেষ হবে, আমরা টেস্ট পরীক্ষার মাধ্যমিকে টার্গেট করে এমন 0 টু হিরো প্রিপারেশন শুরু করব যে তোমার ওর বাইরে মাধ্যমিকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা থাকবেই না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমার চ্যালেঞ্জে বিশ্বাস না হয়, আগের বছরে আমার মাধ্যমিকের জন্য করা ভিডিওগুলোর কমেন্ট সেকশনটা একবার গিয়ে চেক কর, বুঝতে পেরে যাবি। আমি যেটা বলি আমি সেটা করে দেখাবো। চল এবার একটু এই বিষয়টা শুরু করা যাক ভাই। দেখ একটু মন দিয়ে, আজকের আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে আলো চ্যাপ্টারটাকে একদম বিনাশ করে দেওয়া। তোরা জানিস আলো একটা বড় পার্ট। আজকে দেখ, প্রথমে যদি আমি শুরু করতে চাই, প্রথমে দর্পণ দিয়ে শুরু করতে হবে। তারপরে দর্পণ যেই মাত্র শেষ হবে আমাদেরকে প্রতিসরণের মধ্যে ঢুকতে হবে। প্রতিসরণটা শেষ হলো কাঁচ ফলকের মধ্যে ঢুকতে হবে, সেখান থেকে প্রিজমের মধ্যে ঢুকতে হবে, প্রিজম শেষ হলে লেন্সের মধ্যে ঢুকতে হবে। আমি বুঝতেই পারছিস তোরা প্রত্যেকে যে একটা ভিডিওর মধ্যে এত কিছু কভার করলে কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যায়। সেই কারণে আস্তে আস্তে হবে, দরকার হলে দুটো পার্টে ভিডিও আসবে, কিন্তু পুরোটা কভার হবে। এবং এটাকে যে দেখবে, যে অলরেডি একবার আগে পড়ে রেখেছে বা কিছুই পড়েনি, দুজনেই উপকৃত হবে। চল একটুখানি শুরু করা যাক। প্রথমেই দেখ, তোদেরকে একটুখানি বলে রাখি যে আমাদের একদম গোড়া থেকে, মানে আমার অ্যাপ্রোচটা সবসময় খেয়াল রাখিস, আমি একদম নিচু লেভেল থেকে শুরু করি। যে কিছুই পড়ে আসেনি আমি তাকেও পড়াই, আর যে সবকিছুই পড়ে এসছে আমি তাকেও পড়াই। তাই জন্য যারা এই লেভেলগুলোতে আছিস, নিঃসন্দেহে চোখ কান নাক বন্ধ করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নে। চল প্রথমে একটুখানি শুরু করি দর্পণ। আমি একটা জিনিস খেয়াল করেছি, জানিস তো, ছেলেমেয়েরা দর্পণ চিনতেই পারে না বেশিরভাগ সময়। কোনটা উত্তল দর্পণ আর কোনটা অবতল দর্পণ ওরা চেনেই না। আমি চল তোকে একটুখানি আগে বিষয়টা চেনাই। দেখ, আমি একটু তোকে প্রথমে ছবি এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, তোরা ভাববি দাদা হেভি ছবি আঁকে। মনে রাখ, যারা যারা প্রথমবার শুনছিস, আমি ছবির জন্য 3টে দেশ থেকে নোবেল পেতে পেতে রয়ে গেছি। আমি এত ভালো ছবি আঁকি, দেখ এক চান্সে আঁকবো, বুঝতে পারছিস তো? দারুণ ছবি আঁকি আমি ভাই, পাঙ্গাটা নিবি না আমার সাথে। চল এদিকে দেখ, মনে রাখবি এই যে আমি জিনিসটা আঁকলাম, এটা কার্ভ সারফেস আঁকলাম, তার একদিকটার মধ্যে এরকম ভাবে কাঁটা দিয়ে দিতে হয়। কাঁটা নেই, এটাকে আসলে প্রলেপ বলা হয়, রূপর প্রলেপ দিতে হয়। কিন্তু আপাতত তুই জাস্ট এইটুকু দেখ। ধর তুই এই দিক থেকে দেখছিস, তোকে আমি জিজ্ঞাসা করলাম এই যে দর্পণটা তৈরি হয়েছে, সেই দর্পণটা কি ধরনের দর্পণ? তুই মনের মধ্যে ভাববি দাদা এটা কি ধরনের দর্পণ, উত্তল ছিল, অবতল ছিল, আমাকে আমার টিচার চামচ দিয়ে শিখিয়েছে এদিক থেকে ধুর, সব গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এইভাবে কেন পড়াশোনা করিস? দেখ এদিকে, ধর এই যে আমার পেট বেরিয়ে আছে, তুই ধর আমার সামনে থেকে আমাকে দেখছিস, তুই কি বলবি? দাদা তোমার পেটটা তো একদম উঁচু হয়ে রয়েছে। বললাম হ্যাঁ। তার মানে তুই ওখান থেকে দেখে বুঝতে পারবি আমার পেটটা উঁচু, বাইরের দিকে ঠেলে বেরিয়ে আছে, তার মানে আমার উন্নতি হচ্ছে। উন্নতির সাথে কে যুক্ত? উত্তল যুক্ত। তার মানে যে তলটা তুই সামনে থেকে দেখলে দেখবি সামনের দিকে ঠেলে বেরিয়ে আছে, সেই তলটা হচ্ছে উত্তল, আর সেই দর্পণটা হচ্ছে উত্তল দর্পণ। এবার যদি সামনের দিকে পেট ঠেলে বেরিয়ে থাকে, সেটাকে যদি তুই উন্নতি বলিস, তাহলে ভেতরের দিকে যে পেট ঢুকে থাকলে সেটাকে তুই অবনতি বলবি। তাহলে যদি তুই সামনে থেকে দাঁড়িয়ে দেখিস যে আমার পেটটা একদম ভেতরের দিকে এইরকম ভাবে ঢুকে পড়েছে, ধর তুই এরকম ভাবে দেখছিস, দেখছিস আমার পেটটা এরকম ভাবে ঢুকে পড়েছে, তার মানে তুই কি বুঝবি? আমার অবনতি হয়েছে। অবনতি মানে কি? অবতল। ব্যাস, এই হচ্ছে গল্প। তার মানে এবার তুই নিজে আমাকে বল, এই যে ধর তুই দেখছিস এখান থেকে এই তলটা দেখ ভেতরের দিকে ঢুকে রয়েছে, তার মানে এটা অবনতি হয়েছে। অবনতি হয়েছে মানে এইটা অবতল, আর অবতল মানে দাদা এটা অবতল দর্পণ। দর্পণে কেবল একদিক থেকে দেখতে পাওয়া যায় ভাই,
দর্পণে শুধু প্রতিফলন হয়। এবার এদিকে দেখ, ধর আমি তোকে একটা জিনিস বলছি, ধর এবার কাঁটাটা এই দিকটাতে দেওয়া আছে, তাহলে এই দিকে যদি কাঁটা দেওয়া থাকে, এদিকে যদি প্রলেপ দেওয়া থাকে, তাহলে তুই এই দিক থেকে দেখতে পারবি না ভাই। তাহলে আমাকে দেখতে হবে কোন দিক থেকে? এই দিক থেকে দেখতে হবে। যখন আমি এই দিক থেকে দেখছি, আমি কি দেখতে পাচ্ছি? তলটা সামনের দিকে ঠেলে বেরিয়ে রয়েছে, আর যেটা ঠেলে বেরিয়ে থাকে তার মানে উন্নতি হয়েছে। আর উন্নতি হলে এটা উত্তল, উত্তল মানে এটা উত্তল দর্পণ। যারা যারা এগুলো কোনোদিনই রপ্ত করতে পারতিস না, একটা ভিডিও কাফি, বুঝতে পেরে গেছিস? এবার দেখ, আমি রান্নাঘর থেকে একটা জিনিস ঝেড়ে এনেছি। ছোটবেলা সবাই এটা দিয়ে মার খেয়েছে, অনেকে এটা দিয়ে বোঝায় বিষয়টা, কিন্তু এটা দিয়ে প্রথমে বোঝাতে নেই, প্রথমে এরকম ভাবে বোঝাতে হয়, তারপর এটা দিয়ে বোঝাতে হয়। চল এবার একটুখানি মন দিয়ে তোরা বলে ফেল। ধর এই যে হাতাটা আছে, আমরা যদি এই দিক থেকে দেখি, তাহলে এই দিকের যে তলটা আছে সেই তলটা দেখ ভেতরের দিকে ঢুকে রয়েছে, মানে এই তলটা হচ্ছে অবতল। আর আমি যদি এই দিক থেকে দেখি, আমি দেখবো এই তলটা বাইরের দিকে বেরিয়ে রয়েছে, মানে এই তলটা কি? এই তলটা হচ্ছে উত্তল। আমি আশা করতে পারি বোঝাতে পেরেছি। চলো এবার একটুখানি মন দিয়ে এর পরের জায়গাগুলোর মধ্যে যাই। এইবারে শুরু করা যাক খুব ইম্পর্টেন্ট অবতল এবং উত্তল দর্পণের মুখ্য ফোকাসের গল্প। দেখ, আমি যেহেতু ভিডিও শুরুতেই বলেছিলাম যে একদম বেসিক থেকে বিষয়গুলোকে বলে দেবো, তাই ডিরেক্টলি মুখ্য ফোকাসে যাওয়ার আগে আরো কয়েকটা টার্মস একটুখানি তোদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমরা টেমপ্লেট নিয়ে চলে এসেছি এখানে। এটাতে কি জিনিস আগে বলে দিই একটু। দেখ, আমাদের যে অবতল দর্পণ বা উত্তল দর্পণ গুলো আছে, ওগুলোকে আমরা গলীয় দর্পণ বলে থাকি। কেন বলতো? তার কারণ যখন তুই বাইরে একটা দর্পণকে দেখিস, সেটা তো কোনো বৃত্ত নয় রে ভাই, সেটা তো একটা গোলক, ওটা তো একটা 3D অবজেক্ট। আর 3D অবজেক্ট তো বৃত্ত হতে পারে না। সেই কারণে তুই খেয়াল করে দেখ, আমরা যদি একটা দর্পণকে এরকম ভাবে কমপ্লিট করি, তাহলে ধরে নেওয়া হয় দর্পণটা একটা গোলকের অংশ। দেখ, আমি এই লাল কালি দিয়ে একটা দর্পণ দেখিয়েছি, আর এই হলুদ কালি দিয়ে দর্পণটাকে কমপ্লিট করেছি, এবং এই পুরো দর্পণটাকে তুই দেখতে পাচ্ছিস এটা একটা গোলকের অংশ হয়ে গেছে। এবার তুই আমাকে একটা কথা বল, সমস্ত আলোক রশ্মি এসে দর্পণের এই তলটা দিয়ে প্রতিফলিত হয়ে আগে আবার ফিরে চলে যায়। এই জন্য এই তলটাকে আমি কি তল বলেছি? প্রতিফলক তল বলেছি। আমি তোদেরকে বলেছি এই প্রতিফলক তলের একটা মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দুটার কি নাম দিয়েছিলাম? কমেন্ট কর। মেরু। দেখ মন দিয়ে, আমি যদি মেরুর মধ্যে দিয়ে একটা সরল রেখা টানি, একটা রেখাংশ টানি, সেইটাকে বলা হয় একটা দর্পণের প্রধান অক্ষ। খুব মন দিয়ে শুনে রাখ, প্রধান অক্ষকে কিন্তু ভালো করে চিনতে হবে, কারণ এইটা নিয়েই পরবর্তীকালে অনেক কিছু ডিসকাস করব। দেখ এবার একটুখানি মন দিয়ে, এই যে দর্পণটা আছে সেইটা একটা গোলকের অংশ, আর এই গোলকটার একটা নিশ্চয়ই কেন্দ্র আছে। এই কেন্দ্রটাকে বলা হয় দর্পণের বক্রতা কেন্দ্র। আচ্ছা দাদা, বক্রতা কেন্দ্র দেখলাম, প্রধান অক্ষ দেখলাম, মেরু দেখলাম, আমি তো আরো একটা জিনিস বলতে পারি। এই যে বক্রতা কেন্দ্র থেকে এই মেরু পর্যন্ত যে ডিস্টেন্স, সেইটারও তো একটা নাম থাকতে পারে। আমি বললাম একদম, এর একটা নাম আছে, এটা একটা ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধটাকে বলা হয় একটা দর্পণের বক্রতা ব্যাসার্ধ। আমি আশা করতে পারি প্রত্যেকের কাছে এই টার্মস গুলো কিন্তু একটু একটু করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইবার একটুখানি মন দিয়ে শোন, এই যে একটা দর্পণের দুখানা প্রান্তবিন্দু দেখতে পাচ্ছিস, এই একটা প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু দুটোকে ভায়া মেরু তুই যোগ কর। যোগ করলে তুই যেই রেখাংশটা পাচ্ছিস, মানে একটা দর্পণ কতটা বেন্ড হয়ে আছে তার পরিমাণ এটা, এই রেখাংশটাকে বলা হয় একটা দর্পণের উন্মেষ। এই দর্পণটাকে যদি আমি এরকম ভাবে চেপে বেন্ড করে দিই, তাহলে উন্মেষটা ছোট হয়ে যাবে, আর যদি আমি দর্পণটাকে খুলে দিই, তাহলে উন্মেষটা বড় হয়ে যাবে। এই তো গল্প। ঠিক আছে, চলো এইবার একটুখানি দেখা যাক মুখ্য ফোকাসের বিষয়টা। ভালো করে দেখবি। হ্যাঁ, ধর আমি এখানটা একটা দর্পণ আঁকছি, প্রথমে জাস্ট একটা দর্পণকে এখানটায় ড্র করে তোকে মুখ্য ফোকাসটা শিখিয়ে দিচ্ছি। ধর এটা একটা অবতল দর্পণ আছে, তাহলে আমি এই দিকটাতে কাঁটা দিয়ে দিচ্ছি, দিয়ে সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে এর প্রধান অক্ষটাকে ড্র করব। টেনে দিলাম মেরুর মধ্যে দিয়ে। দেখ কতগুলো রশ্মি আমি জাস্ট ইমাজিন করব, সেই রশ্মিগুলোর একটা বিশেষ ক্যারেক্টার থাকবে। কি ক্যারেক্টার দাদা? রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে আসবে, মানে এইভাবে আসবে, মানে এইভাবে আসবে, মানে এইভাবে আসবে, মানে দাদা এইভাবে আসবে। আমি বললাম একদম আসবে। আর দাদা প্রধান অক্ষের সমান্তরালে এসে রশ্মিগুলো কি করবে? প্রতিফলিত হবে ভাই।
আমি প্রথমে একটা কথা বলি, যে কোনো আলোর আঁকা যখন আঁকবি অ্যারো দিতে কোনোদিন ভুলবি না। অ্যারো যদি দিতে ভুলে যাস, আলো শেষ, ওখানেই গল্প শেষ। তাহলে এখানে দাদা প্রতিফলিত হওয়ার পরে কি হবে? আমি বললাম প্রতিফলিত হওয়ার পরে তুই দেখতে পাবি এগুলো প্রধান অক্ষের ওপরে একটা বিন্দুর মধ্যে মিলিত হয়ে যাচ্ছে। এই যে বিন্দুটার মধ্যে সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো প্রতিফলনের পরে মিলিত হয়ে গেল, এই বিন্দুটাকেই বলা হয় একটা অবতল দর্পণের মুখ্য ফোকাস। তাহলে দাদা ডেফিনেশন যদি দেয় আমি কি বলবো? তুই বলবি একটা অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে সেই অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। আরো একটা বিষয় শুনে রাখ, যেহেতু অবতল দর্পণ তার প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছগুলোকে একটা বিন্দুতে মিলিত করে দিচ্ছে, সেই জন্য অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ। আমি আশা করতে পারি এই কনসেপ্টটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন। এই মুখ্য ফোকাসটাকে এফ দিয়ে ডিনোট করা হয়, আর মেরু থেকে শুরু করে এই মুখ্য ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটাকে বলা হয় একটা দর্পণের ফোকাস দূরত্ব। ব্যাস, এই ফোকাস দূরত্বকে ছোট হাতের এফ দিয়ে দেখানো হয় একদম। আরেকটা কথা বলি শোন, এই যে বক্রতা কেন্দ্র জিনিসটা আছে, এই বক্রতা কেন্দ্রকে ডিনোট করা হয় সি দিয়ে, কিন্তু এই বক্রতা ব্যাসার্ধটাকে কিন্তু প্রকাশ করা হয় আর দিয়ে। একই রকম ভাবে গুলিয়ে ফেলবি না, ফোকাসটাকে ডিনোট করা হয় এফ দিয়ে, বড় হাতের এফ, কিন্তু ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্বটাকে বলা হয় ছোট হাতের এফ দিয়ে। হচ্ছে 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 দাদা, অবতল দর্পণটা তো বুঝতে পারলাম, এটাকে অভিসারী দর্পণ বলে সেটাও বুঝলাম। উত্তল দর্পণের মুখ্য ফোকাস বিষয়টা একটু বল। চল দেখ, উত্তল দর্পণের মুখ্য ফোকাসটা কিন্তু আমি দেখেছি অবতল দর্পণের থেকে একটু কঠিন মনে করে ছেলেমেয়েরা, বাট আমি যেটা বলবো জাস্ট একটুখানি মন দিয়ে শুনবি, উত্তল দর্পণ একদম জলের মতো হয়ে যাবে। প্রথমে একটুখানি দর্পণটা আঁকি চ। তোরা প্রত্যেকেই জানিস আমি একদম আলাদা লেভেলের আর্টিস্ট, তাই আঁকা নিয়ে আমার সাথে কোনো পাঙ্গা নয় ভাই। চলো এদিকে দেখো, এবার উত্তল যেহেতু তাই জন্য আমি দেখবো এদিক থেকে, এই যে বাইরের দিকে ঠেলে বেরিয়ে আছে, তাহলে এদিকটায় আমি কি দিয়ে দেবো? একটা প্রলেপ দিয়ে দেবো, একটা কাঁটা দিয়ে দেবো। ঠিক আছে, হলো। এইবার কি করব? এইবার সবার প্রথমে কিন্তু আমি টানবো হচ্ছে এটার প্রধান অক্ষ। তাহলে মেরু থেকে একটা জাস্ট লাইন টেনে দিই। তোরা কিন্তু যারা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছিস তারা ভিডিওটাকে একবার ভাই তাড়াতাড়ি করে একটু লাইক করে দে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ঠিক আছে? আর নিজের একটা জেনুইন কমেন্ট সেকশনের মধ্যে ছেড়ে দেবে। সোজা লাইন টানলাম তোরে ভাই, মনে হচ্ছে বাঁকা লাইন টেনে দিয়েছি। একটা জেনুইন কমেন্ট ছেড়ে দিস ভাই কমেন্ট সেকশনের মধ্যে, কারণ বুঝতেই পারছিস তোদের জন্যই স্মার্ট বোর্ড আনা, তোদের জন্যই এফার্ট দেওয়া, সমস্ত কিছু করা। আর ভিডিওটাকে একটুখানি বন্ধুদের মধ্যে শেয়ার করিস, দেখাস যে এরকম ভাবে কনসেপচুয়ালি যদি পড়তে হয় তাহলে কিন্তু একমাত্র জায়গা। আর কোয়েশ্চেন অ্যান্সার সলভ যখন করাবো তখন প্রত্যেকটা জিনিসকে আবারও একবার করে তোদেরকে রিভিশন করাবো, তো দেখবি এর বাইরে আর পরীক্ষাতে কি থাকবে। চল এদিকে দেখ, এই যে উত্তল দর্পণটা আছে, তুই ধরে নে সেই উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে কতগুলো রশ্মি আসছে। ধর এই একটা রশ্মি আসছে, এই রশ্মিগুলোকে না অন্য কালি দিয়ে দেখাই, কি বলিস? ধর এই একটা রশ্মি আসছে, এই একটা রশ্মি আসছে, এই একটা রশ্মি আসছে, এই একটা রশ্মি আসছে, সব কটাই বুঝতে পারছিস একে অপরের সাথে সমান্তরাল এবং প্রধান অক্ষের সাথে সমান্তরাল। এবার তুই আমাকে একটা কথা বল, যখন তুই অবতল দর্পণ পড়েছিলি তুই দেখতে পেয়েছিলি প্রধান অক্ষের সমান্তরালে যে কটা রশ্মি এসেছিল তারা দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে একটা বিন্দুর মধ্যে মিলিত হয়েছিল প্রধান অক্ষের উপর, সেই বিন্দুটাই হয়েছিল ফোকাস। উত্তলে কিন্তু ঠিক উল্টো কাজটা হবে। প্রথম কথায় মনে রাখ, উত্তলে যে প্রতিফলনটা হবে, প্রতিফলনের পরে কিন্তু রশ্মিগুচ্ছগুলো মিলিত হবে না, ছড়িয়ে পড়বে। মানে দাদা এখানে মতকা খেল হবে? আমি বললাম একদম। দেখ এই রশ্মিটা এলো এরকম ভাবে বেরিয়ে গেল, এই রশ্মিটা এলো এরকম ভাবে বেরিয়ে গেল, এই রশ্মিটা এলো এরকম ভাবে বেরিয়ে গেল। মনে রাখবি যারা সমান্তরালে আসছে তারা প্রতিফলনের পরেও সমান্তরালেই যাবে। এই আঁকাগুলো কিন্তু পরীক্ষাতে আঁকতে হবে ভাই, মনে রাখবি। যদি তোকে মুখ্য ফোকাসের ডেফিনেশন লিখতে দেয়, যদি তোকে উত্তল দর্পণ একটা অপসারী দর্পণ আর অবতল দর্পণ একটা অভিসারী দর্পণ কেন সেটাকে ব্যাখ্যা করতে দেয়, সবাই তোকে কিন্তু ছবি আঁকতে হবে। চল অ্যারো গুলো মাস্ট, বুঝতেই পারছিস যারা যারা প্রথম থেকে দেখছিস যেগুলো সব জেনে গেছিস, ঠিক আছে? অ্যারো মাস্ট, অ্যারো মাস্ট, অ্যারো মাস্ট হয়েছে। তার মানে বুঝতে পারছিস প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এলো, প্রতিফলিত হলো, ফিরে চলে গেল। তোকে যদি আমি একটা প্রশ্ন করি, তুই দর্পণটা আছে ভুলে যা,
তুই ভুলে যা দর্পণটা আছে, তুই ভুলে যা রশ্মিগুচ্ছগুলো এই দিক থেকে এসছে, তুই শুধু মনে রাখ এই রশ্মিগুচ্ছগুলো ফিরে যাচ্ছে এইরকম ভাবে বেরোচ্ছে, এরকম ভাবে বেরোচ্ছে। দর্পণটাও যদি না থাকে, প্রধান অক্ষটাও যদি না থাকে, রশ্মিটা যদি এই দিক থেকে আসছে আমি যদি ভুলে যাই, তাহলে আসছে কোন দিক থেকে? তুই বলবি দাদা এইরকম ভাবে বেরোচ্ছে, তার মানে আসছে নিশ্চয়ই এই দিক কোনো একটা থেকে, কোনো একটা জায়গা, কোনো একটা বিন্দু থেকে নিশ্চয়ই ছড়িয়ে পড়ছে। আমি বললাম একদম ভাই, কনসেপ্ট ধরে ফেলেছিস। দেখ তাহলে এই যে প্রত্যেকটা রশ্মিগুচ্ছ বেরিয়ে যাচ্ছে, এটাকে কনসেপচুয়ালি পেছনের দিকে বাড়িয়ে দে। পেছনের দিকে বাড়িয়ে দেবো মানে মানে এইরকম ভাবে বাড়িয়ে দে, এবং ধরে নে এই প্রত্যেকটা রশ্মি পেছনের কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, পেছনের কোনো একটা বিন্দু থেকে এরকম ভাবে ছড়িয়ে পড়ছে। এই যে বিন্দুটা আছে না রে ভাই, এই বিন্দুটাকেই কিন্তু বলা হয় একটা উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এখানটা একটু টেড়ে গেছে বিষয়টা, আমি জানি তোরা খুব ভালো আঁকিস, স্কেল দিয়ে আঁকবি, স্কেল দিয়ে হেভি আঁকা যাবে ভাই, কনসেপ্টটা শিখে গেছিস। তার মানে দাদা যদি আমাকে বলে এর ডেফিনেশন লিখতে, কি লিখবো? আমি লিখবো একটা উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে, প্রধান অক্ষের ওপর যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। অ্যাকচুয়ালি তো হচ্ছে না, অ্যাকচুয়ালি তো এরকম ভাবে এসছে, কিন্তু আমি মনে করে নিচ্ছি এরা প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, ছড়িয়ে পড়ছে। সেই কাল্পনিক বিন্দুটাকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়ে থাকে। আর এই মুখ্য ফোকাসকে কি দিয়ে ডিনোট করা হয়? বড় হাতের এফ দিয়ে ডিনোট করা হয়। আর দাদা মেরু থেকে, মানে এই জায়গাটা থেকে এই মুখ্য ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে আমি কি বলবো? এই ডিস্টেন্সটাকে তুই ছোট হাতের এফ দিয়ে ডিনোট করবি এবং এটাকে বলবি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব। একদম রাইট, একদম ক্লিয়ার, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর দেখ, যেহেতু দর্পণের ওপর অবস্থিত একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই কারণে উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ। ওকে, ডান। চলো নেক্সট। এইবার দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমপ্লিট হয়ে গেছে ভাই। এইবার মোটামুটি প্রত্যেকটা জিনিস বলে দিয়েছি। আচ্ছা একটা কনসেপ্ট জাস্ট বলে দিই, মনে রাখবি এই যে দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা আছে, এই যে লেন্থটা আছে এফটা, এইটা কিন্তু কোনোভাবেই কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না। মানে দাদা, মানে ধরো যে আলোক রশ্মিগুলো আসছে সেগুলো তো বিভিন্ন বর্ণের হতে পারে, যে কোনো বর্ণেরই হোক না কেন, একটা অবতল বা একটা উত্তল দর্পণের ফোকাস দূরত্ব সবসময় ফিক্স থাকবে। এটা আপতিত আলোর বর্ণের উপরে নির্ভর করে না। তার মানে প্রথম তো এটা বললাম, আলোর বর্ণ তার উপর এটা নির্ভর করবে না। দ্বিতীয়, একটা প্রশ্ন মাধ্যমিকে খুব দেয়, ধরো একটা দর্পণকে আমি জলের মধ্যে নিমজ্জিত করে দিয়েছি, তাহলে কি এর ফোকাস দূরত্ব চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না। তাহলে জলে নিমজ্জিত করলেও নো চেঞ্জ। ওকে, কমপ্লিট। তাহলে এইবার যেটা দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে, বলেছে উপাক্ষীয় রশ্মির ধারণা এবং উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আর ইকুয়াল টু 2f এর প্রমাণ। একটুখানি মন দিয়ে শোন ভাই আমার কথাটা। এই যে প্রমাণগুলোতে দেখতে পাচ্ছি, সেটা আর ইকুয়াল টু 2f হোক, সেটা আয়তকার স্ল্যাব হোক, সেটা প্রিজম হোক, সেটা কোনো প্রতিসরণের প্রমাণ হোক বা যাই হোক, এই প্রত্যেকটা প্রমাণ নিয়ে একটা ইন্ডিভিজুয়াল সেপারেট ভিডিও আমার চ্যানেলের মধ্যে করা আছে 44 মিনিটের, যেটার মধ্যে তোর আলো সংক্রান্ত যা যা প্রমাণ পরীক্ষাতে আসে বা আসবে সেগুলো সব করে দেওয়া আছে। এই যে ভিডিওটা, সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনের মধ্যে পিন কমেন্টে এবং ডেসক্রিপশনের একদম প্রথমের মধ্যেই আমি দিয়ে রাখবো। তোরা চাইলে এই ভিডিওটাকে একবার দেখে নে, চাইলে কি অবশ্যই দেখে নে, তাহলে একটা প্রমাণও আটকাবে না এখান থেকে। এবার একটুখানি মন দিয়ে শোন, আমি এই প্রমাণটাকে পুরো ডিটেল থরলি করাচ্ছি না, কারণ তুই জানিস প্রমাণ করাতে গেলে ভিডিও অনেক লেন্থি হয়ে যায়। আমি চাইছি পার্ট পার্ট করে প্রত্যেকটা ভিডিও শর্টে শর্টে দিয়ে আলোটাকে কভার করে দিতে। সেই কারণে আমি তোকে জাস্ট এই প্রমাণটাকে কি করে করতে হয়, কি করে বুঝতে হয়, কি করে রাট্টা না মারতে হয় সেটা শেখাবো। দেখ ভালো করে মন দিয়ে, প্রথমে একটুখানি দেখে নে উপাক্ষীয় রশ্মি মানেটা কি। দেখ আমি তোকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি উপাক্ষীয় রশ্মির মানেটা। এই যে দেখতে পাচ্ছিস না, এই জায়গাটা ধর আমি তোকে দেখাচ্ছি, এই যে প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষের মধ্যে দেখ যে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, তার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। কিছু সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষ থেকে অনেকটা দূরে আছে,
কিছু সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের একদম সামনাসামনি আছে। এই যে সমস্ত সমান্তরাল রশ্মিগুলো প্রধান অক্ষের খুব নিকটে থাকে, প্রধান অক্ষের খুব কাছাকাছি থাকে, তাদেরকে উপাক্ষীয় রশ্মি বলা হয়ে থাকে। এবার এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে তোকে একটা প্রমাণ করতে দিয়েছে, যেটা পরীক্ষার জন্য খুব দরকারি। অবশ্যই এটা দেখ অবতল দর্পণের ক্ষেত্রে করতে দিয়েছে, তো আমি অবতল দর্পণের ক্ষেত্রেই বিষয়টা করে দেখাচ্ছি তোকে আগে, যে আইডিয়াটা কেমনি, কিভাবে জিনিসটাকে বুঝতে হয়। চল একটুখানি মন দিয়ে আমার সাথে সাথে বিষয়গুলোকে দেখ। তোরা হয়তো আগে এই প্রমাণটা করেছিস, কিন্তু আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই প্রমাণটাকে এক্স্যাক্টলি কিভাবে ভাবতে হয় সেটা তুই আগে কখনো শিখিসনি। চল জাস্ট আমার কথাগুলোকে মন দিয়ে শুনবে। হ্যাঁ, ধরো আমি এটা একটা অবতল দর্পণ এঁকে নিয়েছি, তাহলে বুঝতেই পারছো এই দিকটাতে একটা কাঁটা আমি দিয়ে দিতে হবে, কারণ আমাকে অবতল দর্পণ দেখাতে হবে বিষয়টাকে। এইবার কি হবে, এবার এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে, প্রধান অক্ষের সাথে খুব নিকট ভাবে একটা আলোক রশ্মি এর মধ্যে এসে পড়বে। যেহেতু আমি এই ছবিটাকে বড় করে দেখাচ্ছি, সেই কারণে আমাকে আবার প্রশ্ন করো না, দাদা এ তো অনেক নিকটে হয়নি। আরে ভাই, জিনিসটা বুঝে নিতে হবে, তোরা তো বড় হয়েছিস, তো ধরে নিতে হবে ওটা নিকট থেকেই আসছে রশ্মিটা। দেখ ভালো করে, ধর এই একটা রশ্মি এলো, এসে এরকম ভাবে দর্পণের প্রতিফলক তলের উপরে পড়লো, প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর থেকে একটা বিন্দু থেকে এরকম ভাবে চলে গেল। তুইও জানিস, আমিও জানি, যে একটা রশ্মি এরকম ভাবে এসে দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দুর মধ্যে থেকে বেরিয়ে যায়, সেই বিন্দুটাকে কিন্তু আমরা একটা দর্পণের মুখ্য ফোকাস বলে থাকি। এইবার এই যে প্রতিফলক তলের মধ্যবিন্দুটা আছে, সেটা একটা মেরু, মেরুটাকে আমি ও নাম দিলাম। এই যে পুরো দর্পণটাকে আমি নাম দিচ্ছি এম ও এম ড্যাশ। ঠিক আছে, আরেকটা বিষয় আছে, মন দিয়ে শুনবি। হ্যাঁ, এই যে গোলীয় দর্পণটা, যে গোলকটার অংশ, তার কেন্দ্র হচ্ছে বক্রতা কেন্দ্র, তাহলে বক্রতা কেন্দ্রটাকে আমি একটু চিহ্নিত করে দিই। ধরে নে এইটা হচ্ছে তোর বক্রতা কেন্দ্র, আমি আরেকটুখানি দূরে করি, এইটা হচ্ছে ধরে নে তোর বক্রতা কেন্দ্র সি। এইবার তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানটায় আলোক রশ্মিটা গিয়ে মিলিত হয়েছে, মানে এই জায়গাটায়, সেখান থেকে বক্রতা কেন্দ্রটাকে জয়েন করাতে হবে, যাতে কি হবে একটা অভিলম্ব পেয়ে যাবি তুই। ব্যাস, এই এই যে জয়েন্টটা তুই করালি না, এই যে রশ্মিটা তুই পেলি, এই যে দাগটা তুই পেলি, সেটা হচ্ছে এই বিন্দুটার মধ্যে একটা অভিলম্ব। এবার একটু নামগুলো দিয়ে দে ভাই। ধর আমি নাম দিচ্ছি পি, এটা ধর আমি কিউ নাম দিলাম, এখানে তো বাকি সব নাম দেওয়াই আছে, এখানটায় জাস্ট একটা দিয়ে দিয়ে দে, গল্প শেষ। এইবার একটুখানি মন দিয়ে ভালো করে দেখবি। হ্যাঁ, দেখ তোরা প্রত্যেকে জানিস যে এই যে রশ্মিটা গিয়ে এই কিউ বিন্দুতে আপতিত হচ্ছে, সেই রশ্মিটাকে আপতিত রশ্মি বলা হয়। আর এই কিউ বিন্দুতে প্রতিফলনের পর যে রশ্মিটা এরকম পথে বেরিয়ে যাচ্ছে কিউ এস রশ্মি, সেটাকে প্রতিফলিত রশ্মি বলা হয়। তুই প্রত্যেকেই তোরা ভালো করে জানিস যে দেখ এই যে সি কিউ অভিলম্বটা আছে, সেই অভিলম্বের সাথে আপতিত রশ্মিটা যে কোণ করে, সেই কোণটাকে আপতন কোণ বলা হয়। সেই আপতন কোণটাকে আমি আই ধরে নিলাম। আবার তুই তো এটাও জানিস যে এই যে প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণটা করে, তাকে বলা হয় প্রতিফলন কোণ। এই প্রতিফলন কোণটাকে আমি আর ধরে নিলাম। এইবার ভালো করে মূল মন্ত্রটা শিখবি, কি প্রমাণ করতে দিয়েছে সেটা আগে শিখবি। দেখ তোকে যদি আমি জিজ্ঞাসা করি এই ও থেকে শুরু করে এফ পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, এটার নাম কি? তুই বলবি দাদা ওটা মেরু। আমি বললাম হ্যাঁ। তুই বলবি দাদা এফটা ফোকাস, মুখ্য ফোকাস। আমি বললাম হ্যাঁ। তাহলে এই মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেটাই ফোকাস দৈর্ঘ্য এফ। আমি বললাম একদম। আর দাদা এই যে এই ও থেকে শুরু করে সি, মানে আমি এখানটা ধরো তোমাকে যদি একটু লিখে দিই বিষয়টা, তাহলে তুমি দেখতে পাচ্ছ ধরো এই ওসি, এই ওসিটা হচ্ছে দাদা বক্রতা ব্যাসার্ধ, যে বক্রতা ব্যাসার্ধটাকে তুমি আর লিখতে শিখিয়েছো। আমি বললাম একদম। দাদা এই যে ওএফটা আছে, এই ওএফটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, যেটাকে তুমি এফ লিখতে শিখিয়েছো। আমি বললাম একদম। তোকে প্রমাণ করতে দিয়েছে আর ইকুয়াল টু 2f, মানেটা কি জানিস? ওইসব ভুলে যা, কি প্রমাণ করতে দিয়েছে না দিয়েছে সবকে ভুলে যা। তুই জাস্ট বেসিক সেন্স থেকে আমাকে বল, যা দেখতে পাচ্ছিস ওখান থেকে আমাকে বল, কি দেখতে পাচ্ছিস রে? এই যে ওসিটা আছে, দেখবি কিন্তু, হ্যাঁ, এই যে দাদা ওসিটা আছে, সেই ওসিটা অ্যাকচুয়ালি কি রে? ওএফ আর এফসির একটা সমষ্টি। তুই অস্বীকার করতে পারবি না, এইটাকে তুই অস্বীকার করতে পারবি না যে এই ওসিটা আর কিছুই না, এই দুটোর একটা সমষ্টি। তুই বল এই ওসিটা কত? ওসিটা তো দাদা আর বললে। আমি বললাম হ্যাঁ। ওএফটা তো দাদা তুমি এফ বললে। আমি বললাম হ্যাঁ। আর এই এফসিটা কত? দাদা এফসির ভ্যালুটা তো আমরা জানি না। আমি বললাম এটাই তো তোকে বার করতে হবে এই প্রমাণের মাধ্যমে। তুই যে প্রমাণ করবি আর ইকুয়াল টু 2f,
2f টা হবে কি করে? এই f এর সঙ্গে আরেকটা f যদি যোগ করি তবেই না 2f হবে। মানে দাদা এই পুরো প্রমাণটার মধ্যে অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে হবে OF আর FC সেম। বললাম একদম ভাই, একদম। কি বললাম? বললাম এই পুরো প্রমাণটাতে তোকে প্রমাণ করতে হবে OF যেটার ভ্যালু f আর FC এই দুটো সেম। কেন দাদা? তাহলে FC এর ভ্যালুটাও কি হয়ে যাবে? f হয়ে যাবে, OF এর সাথে সেম হয়ে যাবে। আর যদি একবার দুটোরই ভ্যালু f হয়ে যায় তাহলেই তো r এর ভ্যালুটা 2f হয়ে যাবে। তার মানে দাদা এতটাই সোজা, এইটুকু আর এইটুকুকে সেম প্রমাণ করতে হবে। আমি বললাম একদম। কি করে করব? এটাই তো গল্প। চল এবার একটুখানি দেখে নে কি করে করবি। আমি কি এই জায়গাটা মুছে দেবো? মুছে দিই প্রত্যেকের জন্য এই জায়গাটা সবাই একবার দেখে নে, একটা স্ক্রিনশট নিয়ে নে। আমি একটু সরে যাচ্ছি, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিয়েছিস? চল আমি এই জায়গাটা মুছছি। আমি জাস্ট একটুখানি প্রত্যেকটা স্লাইড করার পরে একটু একটু করে সরে যাব। তোরা না একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবি, যাতে কিনা এই ফাইলটা আমাকে আর তোদেরকে পাঠাতে হবে না। লেখাগুলো তোদের কাছে থাকবে, যদি রিভাইজ করার পরে রিভাইজ করে নিতে পারবি। দেখ ম্যাটারটা যেটা সেটা শোন। তোরা তো প্রতিফলনের সূত্র দিয়ে পড়েছিস যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পরের সাথে সমান হয়। বল হ্যাঁ। বললাম একদম। এবার দেখ একটা বিষয় একদম খেয়াল করবি, হ্যাঁ ভালো করে খেয়াল করবি। এই যে PQ আছে আর এই যে CO আছে, এরা পরস্পর সমান্তরাল তো? তুই বলবি হ্যাঁ দাদা, এই যে PQ আর এই যে CO পরস্পর সমান্তরাল, তাহলে তুমি লিখতেই পারো PQ সমান্তরাল CO। হলো হ্যাঁ। আর তুই একটা জিনিস খেয়াল কর, এই CQ টা একটা ভেদক তো? তুই বললি হ্যাঁ, CQ একটা ভেদক। তাহলে দাদা তুমি কি করতে চাইছো বলো তো? আমি তো কিছুটা বুঝতে পারছি। তুমি কি একান্তর কোণ করতে চাইছো? আমি বললাম একদম। কোথা দিয়ে একান্তর কোণটা হবে? এই দেখ, এই তো তুই বললি PQ আর এই যে তুই বললি CO পরস্পরের সাথে সমান্তরাল। বললাম হ্যাঁ। আর তুই এই তো বললি CQ টা হচ্ছে ভেদক, তাই না? হ্যাঁ। তাহলে তুই দেখ তো জেড টাইপের শেপ কোথায় হচ্ছে? দাদা এই I আর এই যে এই ভেতরের কোণটা। বললাম একদম। তাহলে দাদা এইটা যদি I হয় তাহলে একান্তর কোণ অনুযায়ী এইটা আর এই কোণটা সেম হওয়া উচিত। আমি বললাম হ্যাঁ। তাহলে একান্তর কোণ অনুযায়ী PQC আর QCF এই দুটো কোণেরই ভ্যালু I হয়ে গেল। ঠিক আছে, এইবার দাদা আমাকে একটা কথা বলো। কি? দেখো দাদা এইটা I ছিল, এইটা R ছিল। তুমি বলেছিলে প্রতিফলনের সূত্র অনুযায়ী এই দুটো সেম। বললাম একদম। মানে দাদা যদি এইটার ভ্যালু 30 ডিগ্রি হয় তাহলে এইটারও ভ্যালু 30 ডিগ্রি হবে। আমি বললাম একদম। আবার তুমি একান্তর কোণ করে প্রমাণ করে দিলে যে এই যে কোণটা আছে আর এই যে ভেতরের কোণটা আছে সেই দুটো পরস্পরের সাথে সেম। মানে এটা যদি 30 হয় তো এই কোণটারও ভ্যালু 30 ডিগ্রি হবে। তাহলে এর থেকে প্রমাণ হয়ে গেল এইটা সেম হলে এইটা সেম হলে এই দুটো কোনো পরস্পরের সাথে সেম হয়ে যাচ্ছে। আমি বললাম একদম। তাহলে তুমি চিন্তা করো তো, তুমি চিন্তা করো। আমরা তো ছোটবেলায় ক্লাস 8-এ পড়েছিলাম যে একটা ত্রিভুজে যদি দুটো কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। তার মানে তুই দেখ এই যে ত্রিভুজটা আছে ভালো করে দেখবি, CQF ত্রিভুজ। কি ত্রিভুজ? ত্রিভুজ CQF এর মত কা খেল ভাই, ভালো করে মন দিয়ে শোন। এই যে কোণ দুটো তো সেম, মানে কোন কোন কোণ? QCF, অ্যাঙ্গেল QCF ইকুয়াল টু কোনটা সেম? CQF, অ্যাঙ্গেল CQF এই দুটো সেম। আর যদি এই দুটো সেম হয় তাহলে তো সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা দিয়ে আমরা জানি এই I কোণের বিপরীত বাহু মানে QF, আর R কোণের বিপরীত বাহু মানে CF, এরাও পরস্পরের সাথে সেম। বল হ্যাঁ। হ্যাঁ একদম হ্যাঁ। এইবারে আমি জাস্ট একটা জিনিস তোদেরকে শেখাবো, একটা জিনিস জাস্ট একটু ভালো করে মন দিয়ে দেখবি। হ্যাঁ ধর আমার কাছে এই একটা মার্কার আছে, ভালো করে দেখবি। এই মার্কারটাকে নিয়ে আমি একটা বিরাট জিনিস করাবো তোদেরকে, যেটা আমি জানি না আগে তোরা কোনোদিন দেখেছিস কিনা। ধর আমার এই হাত আছে, সেই হাতের মধ্যে আমি ধর দুখানা বিন্দু দেখাচ্ছি। এই একটা বিন্দু দেখাচ্ছি, এই একটা বিন্দু দেখাচ্ছি, ঠিক আছে? এবার আমি হাতটাকে হালকা হালকা করে বেন্ড করছি 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 করছি। যত হাতটাকে বেন্ড করছি এই বিন্দু দুটো কি হচ্ছে রে? বিন্দু দুটো কাছাকাছি আসছে। আবার হাতটাকে যখন খুলে দিচ্ছি বিন্দু দুটো দূরে সরে যাচ্ছে। আবার বেন্ড কর, আবার বিন্দু দুটো কাছাকাছি আসে এবং একটা সময় গিয়ে এতটাই কাছাকাছি আসবে যে ওভারল্যাপ করে যাবে। এটা কেন বললে দাদা? দেখ কেন বললাম, ভালো করে মন দিয়ে দেখবি। তোরা আমার কাছে একটু আগে শুনেছিলি যে এই যে দর্পণের একটা প্রান্ত বিন্দু থেকে আরেকটা প্রান্ত বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে
সেটাকে বলা হয় একটা দর্পণের উন্মেষ, রাইট? এইবারে মন দিয়ে শোন, যদি এই উন্মেষটা অনেক ছোট হয়, যদি উন্মেষটা অনেক ক্ষুদ্র হয়, মানে যদি এই দুটোকে এরকম এরকম করে বেন্ড করে এই উন্মেষটাকে ছোট করে দেওয়া হয়, তাহলে এই যে দুখানা বিন্দু কাছাকাছি চলে আসছে, তো তাহলে এই অবতল দর্পণটারও যদি উন্মেষটা কমানো হয়, তাহলে এই কিউ বিন্দু আর এই ও বিন্দু পরস্পরের কি হয়ে যাবে বল? কাছাকাছি চলে আসবে দাদা। এটাই তো হয়তো বইয়ের মধ্যে লেখা থাকতো, তুই এতদিন বুঝতে পারতিস না যে এটাই কি হতো। লেখা থাকতো ক্ষুদ্র উন্মেষ যুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে কিউ এবং ও বিন্দু দুটি খুব কাছাকাছি হয়, মানেই বুঝতে পারতিস না। এই জন্যই তো বলেছি এবারে শেখা শুরু হয়ে যাবে। তাহলে যদি ক্ষুদ্র উন্মেষ যুক্ত অবতল দর্পণের এই কিউ আর ও বিন্দু দুটো খুব কাছাকাছি হয়, তাহলে তুই চিন্তা করে দেখ, ধর একে অপরের উপর প্রায় প্রায় ওভারল্যাপই করে গেছে, তাহলে কিউ আর ও বিন্দু দুটো একদম সেম হয়ে গেছে, তাহলে এর এফেক্টটা কি দাঁড়াবে জানিস? এফেক্টটা দাঁড়াবে এই যে কিউ এফ এর যে ভ্যালুটা আছে, এই যে বাহুটা আছে কিউ এফ আর এই যে বাহুটা আছে ও এফ, কিউ আর ও ওভারল্যাপ করে গেলে এই দুটো সেম হয়ে যাবে। আমি আশা করব প্রত্যেকে আমার পয়েন্টটা বুঝতে পেরে গেছিস, ঠিক আছে? তাহলে আমি লিখব ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণে কিউ এবং ও খুব কাছাকাছি, তার ফলস্বরূপ এই কিউএফ এর ভ্যালু আর এই ওএফ এর ভ্যালু সেম, কিউএফ নিয়ারলি ইকুয়াল টু ওএফ। এবার তুই আমাকে একটা কথা বল, জাস্ট মন দিয়ে ভালো করে বলবি, হ্যাঁ মন দিয়ে দেখবি, এটাই কিন্তু ফাইনাল পার্ট। এই যে ওএফ এর ভ্যালুটা কত? এফ। দাদা যদি কিউএফ টা ওএফ এর সাথে সেম হয়ে যায় আর এই ওএফ এর ভ্যালুটা যদি এফ হয়, তাহলে কিউএফ এর ভ্যালুটা কি? এফ, রাইট? আবার দাদা আমি একটু আগে প্রমাণ করেছি, কি প্রমাণ করেছিস? না দাদা কিউএফ টা সিএফ এর সাথে সেম। আচ্ছা, ওই ত্রিভুজের মাধ্যমে না? হ্যাঁ। তাহলে দাদা যদি কিউএফ টা সিএফ এর সাথে সেম হয় আর কিউএফ এর ভ্যালুটা যদি এফ হয়, তাহলে সিএফ এর ভ্যালুটাও কত? এফ হবে, রাইট? বললাম একদম। মনে আছে একদম শুরুতে বলেছিলাম যে ওসি এর ভ্যালুটা ওএফ প্লাস এফসি বা সিএফ এর সাথে সেম, রাইট? আমি বলেছিলাম ওএফ এর মান তো আমরা জানি, যদি কোনোভাবে সিএফ এর মানটা বার করতে পারি এবং যদি দুটোকে আমি সেম দেখাতে পারি, তাহলেই তো প্রমাণ ডান। দেখ সিএফ এর ভ্যালুটাও আমি এফ বার করে নিয়েছি। তাহলে দাদা আর দেরি কিসের? ওসি এর ভ্যালুটা আর বসিয়ে দাও। এটা তো আমাদের প্রথম থেকেই জানা, ওএফ এর ভ্যালুটা তো এফ, আমরা প্রথম থেকেই জানি। শুধু বার করলাম সিএফ এর ভ্যালুটাও এফ। সেখান থেকেই তো প্রমাণ হয়ে গেল, আর এর ভ্যালুটা হয়ে গেল 2f। এটাকে অনেক সময় এরকম ভাবেও দেয় f ইকুয়াল টু r/2, ভয় পাবি না, একই জিনিস। ওকে, এই ছিল প্রমাণ। কঠিন লাগলো? কিছুই কঠিন নেই ভাই, শুধু ট্যাকটিক্সটা জানতে হয়, কয়েকটা প্রসেস আছে ওগুলোকে জানতে হয়। একটা স্ক্রিনশট নিবি তো নিয়ে না, আমি একটু সাইডে সরে যাচ্ছি। নেওয়া হয়ে গেছে, চল শুরু করা যাক। পরেরটা দেখি কি বলে দিয়েছে। বলে দিয়েছে যে বস্তুর বিভিন্ন অবস্থানে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকার নির্ণয়। পরীক্ষার ফেভারিট কোয়েশ্চেন। পরীক্ষাতে এখন প্রচুর প্রশ্ন দিচ্ছে যে বস্তুকে অমুক অবস্থানে রাখলে তার প্রতিবিম্ব কোথায় হবে, প্রতিবিম্ব অমুক অবস্থানে হলে বস্তু কোথায় ছিল, বস্তুকে এখানে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, বা অনেক সময় শব্দচিত্র আঁকতে দিচ্ছে, রেখাচিত্র যেগুলোকে বলছে রেখাচিত্র আঁকতে দিচ্ছে, যে তুমি অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব অঙ্কন করো, সৎ অবশীর্ষ ক্ষুদ্রাকার প্রতিবিম্ব অঙ্কন করো, সৎ অবশীর্ষ বৃহদাকার প্রতিবিম্ব অঙ্কন করো। তার মানে তোকে ছকটা একদম মাথার মধ্যে রেডি রাখতে হবে যে অমুক জায়গায় বস্তু হলে অমুক প্রতিবিম্ব, তার প্রকৃতি এটা, ঝপাক করে আঁকতে শুরু করে দাও। কিন্তু ছকই অর্ধেকজন মনে রাখতে পারে না। অনেকে পরীক্ষার আগের দিন এভাবে পড়ে গাছের পাতা সবুজ, অবতল দর্পণ সবুজ, এরকম ভাবে পড়ে, ওতে কিচ্ছু পড়াশোনা হয় না। আমি তোকে শেখাচ্ছি কিভাবে করতে হয়। যারা আমার কাছে অফলাইনে পড়ে বা ওই পেড ব্যাচগুলোর মধ্যে পড়ে, আমি তাদেরকে শিখিয়েছি একটা রুল, ম্যাজিক নাম্বার 6। ওই রুলটা আমি ইউটিউবের মধ্যে ডিরেক্টলি দিতে পারবো না, কারণ ওটা আমার, বুঝতেই পারছি যে একটা মানে অর্গানাইজেশন চালানোর জন্য একটা বিষয় থাকে, ওটা চুরি হয়ে যেতে পারে ইউটিউবের মধ্যে দিলে। সেই কারণে আমি তোদেরকে অন্য একটা প্রসেসের মাধ্যমে শেখাবো, কিন্তু এই প্রসেসের মাধ্যমে শিখলেও এটা মনে রাখতে পারবি তোরা। কি বলতে হয় ভালো করে একটুখানি দেখে নে। প্রথমে তোদেরকে একটুখানি অবতল দর্পণের মধ্যে সেই বিষয়টা শেখাই যে কোথায় কোথায় বস্তুকে রাখা সম্ভব হয়। অবস্থানগুলো আগে একটুখানি শিখিয়ে দিই। দেখ
এই হচ্ছে একটা অবতল দর্পণ, আর সেই অবতল দর্পণের মধ্যে আমি সেকেন্ড যেটা আঁকবো সেটা হচ্ছে তার প্রধান অক্ষ। এবার তোরা প্রত্যেকেই জানিস যদি এটা একটা অবতল দর্পণ হয় তাহলে স্বাভাবিকভাবে এটা একটা তার মেরু। প্রথমে একটুখানি খাঁচাগুলো করে দে ভাই, খাঁচা মানে এইগুলো কাঁটা 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 গুলো, ঠিক আছে। এইবারে তোরা প্রত্যেকেই জানিস এটা তার মেরু হয়। মেরু যখন হয়েছে এখানটা একটা ইমাজিনারি কিছু একটা করে যে কোনো একটা বিন্দুর মধ্যে করে একটা ফোকাস দিয়ে দে, রাইট। এবার এটা মোটামুটি একটা মেপে এখানটা একটা সি দিয়ে দিলাম, মানে বক্রতা কেন্দ্র দিয়ে দিলাম। এই হয়ে গেল দেখ মোটামুটি একটা বিষয়, এটা অবতল দর্পণের। এবার তুই দেখ কি কি অবস্থান হতে পারে বস্তু, বস্তু কোথায় কোথায় রাখা যেতে পারে। প্রথম অবস্থান একদম দেখ, আগে বল আলো কোন দিক থেকে আসবে? এদিক থেকে আসবে, কারণ এই দিক থেকে তো প্রতিফলন সম্ভবই নয়, কাঁটা দেওয়া আছে। অবতল দর্পণ তো রে ভাই একটাই দিক থেকে আলো আসতে পারে। লেন্সের ক্ষেত্রে যেমন দুদিক থেকেই হতে পারে, কিন্তু এখানে তো কেবল একদিক থেকেই হবে, রাইট। তাহলে দেখ এবার একটুখানি ভালো করে দেখে নে কি কি অবস্থান হতে পারে। একটা হচ্ছে একদম এদিক থেকে সোজা যেতেই থাক যেতেই থাক যেতেই থাক যেতেই থাক যেতেই থাক যেতেই থাক, কোথায় পৌঁছে যাবি বলতো? অসীমে। ওই হচ্ছে ফার্স্ট বস্তুর অবস্থান। তাহলে দাদা প্রথম অবস্থানটা কি লিখবো? অসীম। আমি বললাম একদম। দ্বিতীয় অবস্থানটা কোথায় হতে পারে বলতো? অসীম থেকে একটু এগিয়ে এলাম আমি, ভালো করে শুনবি, অসীম থেকে আমি একটু এগিয়ে এলাম, কোথায় পৌঁছালাম? এই যে বক্রতা কেন্দ্র আর ওই যে অসীম তার মাঝখানে, মানে দ্বিতীয় অবস্থানটা কোথায় দাদা? দ্বিতীয় অবস্থান হচ্ছে অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। 3 নম্বর অবস্থান কোথায় হবে বলতো? আরো একটুখানি এগিয়ে আয়। কার দিকে এগোচ্ছি আমি আস্তে আস্তে? মেরুর দিকে এগোচ্ছি। আরো একটুখানি এগিয়ে আয়। এতক্ষণ ছিলি কোথায়? এই জায়গাটায় ছিলি, অসীম আর বক্রতা কেন্দ্রে কোথাও মাঝে। এইবারে কোথায় চলে এলি? বক্রতা কেন্দ্রে চলে এলি। আমার থার্ড অবস্থান বক্রতা কেন্দ্র। ফোর্থ অবস্থান কোথায় হবে দাদা? আরো এক ঘর এগিয়ে যা, বক্রতা কেন্দ্র আর মুখ্য ফোকাসের মাঝে। তাহলে দাদা 4 নম্বর অবস্থান সি বক্রতা কেন্দ্র ও এফ মুখ্য ফোকাস এর মাঝে। দাদা আমি বলবো 5 নম্বর অবস্থান। বললাম বলো। আমি আরো এক ধাপ এগিয়ে যাই, ফোকাসের মধ্যে। ভুল। কেন? ফোকাসের মধ্যেই তো। বললাম না ভাই, এটা একটা বিরাট বড় ছলনা। যেমনি ছলনা কারোর কারোর সাথে এই অল্প বয়সে হয়ে যায়, সেই ছলনাগুলোর মধ্যে পা দেবে না। এই সময়টা খুব খারাপ সময়। কোচিনে পড়তে যাচ্ছি, সে এসছে কিনা উকি মেরে মেরে একটু দেখে নিলাম, একটু সাইকেল নিয়ে তার বাড়ির সামনে চলে গেলাম, ছুটির পরে একটু তার পেছন পেছন চলে গেলাম। এইগুলোই ছলনা, এগুলোই মোহমায়া। এগুলো থেকেই একটু দূরে থাকতে হবে কিছুটা সময়ের জন্য। বুঝতেই পারছিস, বাবা মায়ের একটা কথা বলতে শুরু করে দিয়েছে, মাধ্যমিকটা দে তারপরেই জীবন সেট। এটাও একটা বড় ছলনা। চল এদিকে দেখ, দেখ বিষয়টা কি। বিষয়টা বলতে চাইছি এর পরের অবস্থানটা তুই বললি ফোকাসের মধ্যে। ফোকাসের মধ্যে কথাটা রং। ফোকাসের মধ্যে মানেটা হচ্ছে ফোকাস আর মেরুর মাঝে। তাহলে দাদা কি বলতে হবে? বলতে হবে ফোকাসে, ফোকাসের মধ্যে নয়। ঠিক আছে, তাহলে 5 নম্বর অবস্থান এই সি আর এফ এর মাঝ থেকে একটুখানি লাফিয়ে চলে গেলাম ফোকাসে। মানে এই ভাষা নিয়ে অনেক সময় মাধ্যমিক খেলে, তোকে বলে দেবে ফোকাসের মধ্যে বস্তু রাখা হয়েছে, তুই ভাববি ফোকাসে রাখা হয়েছে। ভাই ফোকাসের মধ্যে আর ফোকাসে কথা দুটো সম্পূর্ণ আলাদা। ফোকাসে মানে ফোকাসে, আর ফোকাসের মধ্যে মানে ফোকাস আর মেরুর মাঝে। আর দাদা তাহলে 6 নম্বর অবস্থান কি হবে? ফোকাস থেকে আরো একবার টপকে যা ভাই। 6 নম্বর অবস্থান ফোকাস ও মেরুর মাঝে, যেটাকেই তুমি এক্ষুনি দেখো শেখালে ফোকাসের মধ্যে। আমি বললাম একদম। হয়ে গেল এই 6খানা অবস্থান। তার মধ্যে এই 6 নম্বরটা হচ্ছে একটা এক্সেপশনাল ছবি। প্রথম 5টা হচ্ছে একদম সরল এন্ড সিম্পল। চল তোকে ছকটা শিখিয়ে দিই। ছকটা করার জন্য প্রথমে ওপরটা একটা জিনিস লেখ, লেখ বস্তুর অবস্থান। এখানটায় লেখ প্রতিবিম্বের অবস্থান। এখানটায় লেখ প্রতিবিম্বের প্রকৃতি। এইটুকু মনে রাখ, কাজ হয়ে যাবে। আর ম্যাজিক নাম্বারটা আমি দিতে পারলাম না ডিউ টু দ্যাট প্রাইভেসি রিজন। এবার এখান দিয়ে একটা আমি দাগ টেনে দিলাম, এখান থেকে একটা দাগ টেনে দিলাম, এখান থেকে একটা দাগ টেনে দিলাম।
হয়েছে? নিয়ে এটাকে পুরো এরকম ভাবে টেনে দিলাম। নিয়ে আমি জাস্ট কয়েকটা তোকে ঘর করে করে বিষয়গুলোকে শিখিয়ে দিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা। আপাতত 5টা রেডি হয়েছে, প্রথমে 5খানা তোকে শিখিয়ে দিই। চল প্রথমটা, তাহলে প্রথম বস্তুর অবস্থানটা কোথায় শিখিয়েছিলাম ভাই? 1 নম্বর অবস্থান অসীম, তাহলে তুই এখানটা লিখে দে অসীম। সেকেন্ড অবস্থানটা কোথায় শিখিয়েছিলাম? অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে, তো লিখে দে অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। 3 নম্বর অবস্থানটা কোথায় শিখিয়েছিলাম? বক্রতা কেন্দ্রে, তো লিখে দে বক্রতা কেন্দ্রে। 4 নম্বর অবস্থানটা কোথায় শিখিয়েছি? বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে। 5 নম্বর অবস্থানটা কোথায় শিখিয়েছি? ফোকাসে, তো লিখে দে ফোকাসে। এবার দাদা প্রতিবিম্বের অবস্থানগুলো কি করে করব? গাছের পাতা সবুজ করে? আমি বললাম একদম না, উল্টো করে লেখ। কি বললে? বললাম উল্টো করে লেখ। যেমনি ত্রিকোণমিতিতে সাইন আর কসের ভ্যালু বার করার সময় একটা লিখে আর একটা উল্টো করে লিখিস, সেম কেস। মানে দাদা এখানটায় অসীম লিখবো? আমি বললাম একদম। এখানটাতে যদি আমি দাদা অসীম লিখি, তাহলে এখানটায় লিখবো অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে? আমি বললাম একদম, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। ট্যাকটিক্স দেখছিস ভাই? এটার দাদা উল্টো কি হবে? আরে ভাই এটা নিজেই হবে, বক্রতা কেন্দ্রে। সাইন 45 কস 45 ভ্যালু কি? কমেন্ট সেকশনে লেখ। চল নেক্সট, এইটার ক্ষেত্রে দাদা কি হবে? এটাই হবে। এই যে উল্টে দিয়েছিস, তো যদি এইটার মধ্যে এটা লিখিস তাহলে ওটার মধ্যে এটা লিখবি, সি ও এফ এর মাঝে। আর দাদা অসীমে এই যে উল্টে দিচ্ছিস, তো ভাই পুরো সিচুয়েশনটাকে তো ঘুরিয়ে দিচ্ছিস, তাহলে অসীমে হয়ে যাবে ফোকাস। বুঝতে পারলি? বুঝতে পারলি? এটাই হচ্ছে প্রসেস। এই দিক থেকে সোজা লেখো, এদিক থেকে উল্টো লেখো, কাজ শেষ হয়েছে। এবার দাদা প্রতিবিম্বের প্রকৃতিটা তোমার কি আবার ট্রিক্স আছে, তুমি একটু শিখিয়ে দাও জিনিসটা। বললাম দেখ ভাই মন দিয়ে শোন, হ্যাঁ চ্যালেঞ্জ করবি না আমাকে, ভালো করে দেখ এদিকে। যখন তোর বস্তু অসীমে আছে, ধর সূর্য অসীমে আছে, সূর্য তো বিরাট বড় ভাই, বিরাট বড়। তার প্রতিবিম্ব যখন তৈরি করিস তুই, সেটাও কি সূর্যের মতো বড় হয়? না। তার মানে যখন তোর বস্তু অসীমে, তুই যখন তার প্রতিবিম্ব তৈরি করছিস ফোকাসে, তখন সেই প্রতিবিম্বটা ছোট হয়। তুই বলবি হ্যাঁ, মনে রাখবি ওই অসীমে বস্তু থাকলে তার প্রতিবিম্ব ফোকাসে ছোট হচ্ছে। যত এগিয়ে আসছি ওই প্রতিবিম্বটা ক্রমশ বড় হতে থাকছে। প্রথম অবস্থানের জন্য প্রতিবিম্ব একদম ছোট, কিন্তু যত বস্তু এগিয়ে আসবে প্রতিবিম্ব বড় হতে থাকবে। তাহলে দাদা কিভাবে লিখবো আমি বলছি, দেখ তোকে যদি প্রথমে কয়েকটা ট্রিক শেখাই। প্রত্যেকটার মধ্যে লিখবি সৎ প্রতিবিম্ব, সৎ 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 সৎ, প্রত্যেকটার মধ্যে লিখে দিলি সৎ প্রতিবিম্ব। সৎ মানে কি দাদা? দেখ সৎ মানে অনেকে বোঝে না। দর্পণের ক্ষেত্রে নর্মাল নিয়ম কি? তোকে যখন প্রতিবিম্বের ছবিগুলো শেখাবো তখন বুঝতে পারবি। দর্পণের ক্ষেত্রে নর্মাল নিয়ম কি বল? প্রতিফলন মানে যেদিক থেকে আলো আসছে, মানে যেদিকে বস্তু আছে সেই দিকেই কোথাও না কোথাও একটা প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা। কারণ এই দিকে তো চলে যাওয়া উচিত না, দর্পণের উল্টো দিকে তো চলে যাওয়া উচিত না। প্রতিফলন মানে কি? ফিরে আবার এদিকেই আসবে। যদি এই নর্মাল কেসটা হয়, তখন যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটাকে বলা হয় সৎ প্রতিবিম্ব। আর যদি দেখিস একটা বস্তু আছে এই দিকটাতে, দর্পণের এদিকটাতে, তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে দর্পণের এদিকটাতে, সেটা কি নর্মাল কেস? দর্পণের ক্ষেত্রে অ্যাবনর্মাল কেস। এদিকে বস্তু থাকলে কোনোদিন এদিকে প্রতিবিম্ব তৈরি হতে পারে না দর্পণে। এই অ্যাবনর্মাল কেস যদি হয় সেটা হবে অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার মধ্যেই সৎ হয়ে গেল। এইবার প্রত্যেকটার মধ্যেই খেয়াল রাখবি সৎ প্রতিবিম্ব সবসময় উল্টো হয়, মানে অবশীর্ষ। প্রত্যেকটার মধ্যে লিখে দে অবশীর্ষ। এই ট্যাকটিক্স গুলোর জন্য একটা ভিডিওটা লাইক কর ভাই, ভিডিওটা এত সুন্দর ট্যাকটিক্স শেখাচ্ছি। এইসব ট্যাকটিক্স ইউটিউবে পাবি না ভাই তুই। যদি এর পরে পাস তাহলে মনে রাখবি শিওর ঝেপে নিয়েছে। এইবার কি? এইবারে দেখ মন দিয়ে,
এই বক্রতা কেন্দ্রটাকে খেয়াল কর, মনে রাখবি এটা হচ্ছে একদম সেই মিডিল পোর্শন, যেটার এদিকে তুলা যন্ত্রের মাধ্যমে যখন মাপে একটা মধ্যিখানে সোজা লাইন থাকে, একবার এদিকে যায় একবার এদিকে যায়, একবার এদিকে যায় একবার এদিকে যায়, ওই মধ্যিখানের পোর্শনটা হচ্ছে বক্রতা কেন্দ্র। মনে রাখবি বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু আর প্রতিবিম্বের আকৃতি সমান হয়। এখানটা কি লিখবো? বস্তুর আকারের সমান। এবার দাদা তুমি কি বোঝাতে চাইছো? আমি বললাম দেখ ভাই, মদকা খেল হবে এবার। কেন? যখন অসীমে বস্তু থাকে আর তার প্রতিবিম্ব যখন তৈরি হয় সেটা অনেক ছোট হয়। তুই বললি হ্যাঁ ছোট হয়, তাহলে এখানটা লিখি বস্তুর তুলনায় অনেক ছোট। হ্যাঁ দেখ তো, অনেক ছোট ছিল, যত তুই নিচে আসছিস আস্তে আস্তে সমান হয়ে গেছে। হ্যাঁ এই যে শিখিয়েছিলাম, যত সরে আসবি এদিকে প্রতিবিম্ব আস্তে আস্তে বড় হতে থাকবে। অসীমে ছিলি অনেক ছোট, যখন অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে বস্তু রাখলি একটু বড় হলো, কিন্তু বস্তুর তুলনায় তখনও ছোট থাকলো। তাহলে এখানটা কি লিখবো? বস্তুর তুলনায় ছোট। মানে আস্তে আস্তে কিন্তু প্রতিবিম্বটা বড় হচ্ছে, প্রথমে অনেক ছোট ছিল, তারপর জাস্ট ছোট, এবার কি হয়ে গেছে? বস্তুর আকারের সাথে সমান হয়ে গেছে। এবারে কি হবে? বস্তুর তুলনায় বড় হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে? যখন অসীমে প্রতিবিম্বটা তৈরি হবে অনেক বড়, তাহলে কি লিখবো? বস্তুর তুলনায় অনেক বড়। হয়ে গেল ছক। কি ছিল ভাই ছকটায়? স্ক্রিনশট নে তাড়াতাড়ি একটা। হয়েছে? এবার দেখ লাস্ট এবং যেটা এক্সেপশনাল আঁকা আছে, এক্সেপশনাল ছবি, আমি এখানটা লিখে দিচ্ছি বস্তুর অবস্থান, এটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, আর এটা হচ্ছে প্রকৃতি। এইটা হচ্ছে লাস্ট, এটাই এক্সেপশনাল ছবি, এটাই পরীক্ষাতে বেশি আসে ভাই। মাথায় রাখবি বাকিগুলো আছে সবকটাই প্র্যাকটিস করতে হবে। এখানে বস্তু কোথায় থাকবে? বস্তু থাকবে ফোকাস ও মেরুর মাঝে। প্রতিবিম্ব কোথায় থাকবে জানিস? এই যে বলেছিলাম, যেদিকে বস্তু তার উল্টো দিকে থাকবে। নর্মাল কেস, অ্যাবনর্মাল কেস, দর্পণে তো প্রতিসরণ হয় না, তাহলে উল্টো দিকে গেল কি করে, তাই না? তাহলে বস্তুর প্রতিবিম্বের অবস্থান কি লিখবো? বস্তু যেদিকে আছে তার অপর দিকে। হয়েছে? কোথায় হবে সেটা জানার দরকার নেই, কোথাও একটা হবে, অপর দিকেই হবে। প্রকৃতি কি হয়ে যাবে? অবশ্যই অসৎ প্রতিবিম্ব হবে। অসৎ প্রতিবিম্ব সমশীর্ষ হয়, তাহলে সবসময় এখানটা কি লিখবো? সমশীর্ষ, মানে এটা সোজা হবে। ঠিক আছে? আর কি? বিবর্ধিত হবে। বিবর্ধিত মানে দাদা বস্তুর তুলনায় বড়। আর বস্তুর তুলনায় ছোটকে কি বলা হয় জানিস? খর্বাকার বলা হয়ে থাকে। ঠিক আছে, চলো প্রত্যেকে একবার একটুখানি এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে পরেরটা শুরু করছি। চলো এবার দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে স্পর্শ না করে সমতল, অবতল আর উত্তল দর্পণ কি করে চিনতে হয়। স্পর্শ না করে চিনবে কি করে? যে বস্তুটা আছে সেটাকে দর্পণের খুব সামনে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে সেই বস্তুটার প্রতিবিম্বের প্রকৃতিটা চেক করতে হয়, তার উপরে ভিত্তি করে তুই তিনটে দর্পণকে শনাক্ত করতে পারবি। জাস্ট খেয়াল রাখ, এই যে যখন অবতল দর্পণের খুব সামনে বস্তুটাকে রাখা হয়েছে, খুব সামনে মানে ফোকাস আর মেরুর মাঝে, এটাই তো খুব সামনের ডেফিনেশন। তাহলে কি প্রতিবিম্ব তৈরি হয়েছিল রে? অসৎ, সমশীর্ষ আর বিবর্ধিত। এইটাকে মনে রাখলি তোর বাকি সব গল্পগুলো শেষ। কিভাবে বল? দেখ মন দিয়ে, তুই যদি বস্তুটাকে সমতল দর্পণের খুব সামনে নিয়ে যাস, দেখ সমতল দর্পণটা হচ্ছে সাদাসিধে দর্পণ, ও কোনো চাপ নেই ভাই, তুই বস্তুটাকে যেমন রাখবি তুই তেমনই প্রতিবিম্ব দেখতে পাবি, দেখতে পাস তো নর্মালি তাই। তাহলে সমতল দর্পণের যদি খুব সামনে বস্তুটাকে নিয়ে যাওয়া হয় তাহলে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, সমশীর্ষই প্রতিবিম্ব তৈরি হয়, এবং প্রতিবিম্বটা বস্তুর আকারে সমান হয়। নেক্সট কেস, তুই যদি উত্তল দর্পণের খুব সামনে বস্তুটাকে নিয়ে যাস তখন তুই দেখতে পাবি সেই বস্তুর প্রতিবিম্বটা অসৎ হচ্ছে, সমশীর্ষ হচ্ছে, এবং বস্তুর তুলনায় ছোট হয়ে যাচ্ছে। ছোট মানে দাদা খর্বাকার। ঠিক আছে? আর যদি তুই অবতল দর্পণের খুব সামনে বস্তুটাকে নিয়ে যাস তখন তুই দেখতে পাবি প্রতিবিম্বটা অসৎ হচ্ছে, সমশীর্ষ হচ্ছে, আর স্বাভাবিক একটু আগেই দেখি বস্তুর তুলনায় বড় হয়ে যাচ্ছে, তার মানে বিবর্ধিত হচ্ছে।
ব্যাস। মনে রাখবি উত্তল দর্পণের ক্ষেত্রে এই একটাই কেস আছে, তুই বস্তুকে যেখানেই রাখ না কেন প্রতিবিম্ব অসৎ সমশীর্ষর খর্বাকারই হবে সব সময়। ঠিক আছে, চল এবার একটুখানি দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে অবতল দর্পণের কয়েকটা ব্যবহার লিখতে। দেখ খুব মন দিয়ে শুনবি। হ্যাঁ, এই একটা ব্যবহার তোরা দেখতে পাচ্ছিস তো, দন্ত চিকিৎসায় অবতল দর্পণকে ব্যবহার করা হয়। কেন রে? কারণ এই যে অবতল দর্পণটা আছে সেটা দাঁতের খুব কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। দাঁতটাকে দেখতে খুব সুবিধা হয়। পোকা ধরা দাঁত, যাদের যাদের পোকা হয়েছে তারা তারা জানে, ওই পোকা ধরা দাঁতটাকে বড় করে দেখে কিসের জন্য, কিভাবে পোকাটা হয়েছে, কতটা হয়েছে। নেক্সট দেখ আরেকটা বিষয়, একটা কথা বলি, অবতল দর্পণের একটা বিশেষ টাইপ আছে জানিস তো, যেটাকে অধিবৃত্তীয় দর্পণ বলা হয়। ওই অধিবৃত্তীয় দর্পণটাকে গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। মানে তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করা হয়, এমসিকিউতে দুটো টাইপের প্রশ্ন আসে, মাঝে মধ্যে জিজ্ঞাসা করবে অধিবৃত্তীয় দর্পণ কোথায় ব্যবহার করা হয়, বা এমনি দিয়ে দেবে গাড়ির হেডলাইটের নিচের কোন দর্পণটি ব্যবহার করা হয়, সেখানে হয়তো অবতল নেই, অধিবৃত্তীয় আছে, তো ওই অধিবৃত্তীয়টা ডাক দেবে। এটা একটা বিশেষ টাইপ অফ অবতল দর্পণ। এবার দেখ একটুখানি মন দিয়ে, কেন বলতো গাড়ির হেডলাইটের মতো অবতল বা অধিবৃত্তীয় দর্পণকে ইউজ করা হয়, তার কারণটা দেখবি তোরা অলরেডি শিখে গেছিস। আমি জাস্ট একটুখানি মনে করাচ্ছি বিষয়টাকে। ধর এটা একটা অবতল দর্পণ আছে। হ্যাঁ, প্রধান অক্ষটা করে দিই। ধরো এটা একটা অবতল দর্পণ। এবার কি করা হয়, একটা বাল্ব নেওয়া হয়। এই যে হেডলাইটের ভেতরে কি থাকে, একটা বাল্ব থাকে, তো ওই বাল্বটার অবস্থানটা হয় ঠিক ফোকাসের মধ্যে। এই আমি তো ছলনা করে দিলাম, সেই বাল্বটার অবস্থানটা হয় ঠিক ফোকাসে, ফোকাসের মধ্যে নয়, ঠিক ফোকাসে। এবার যদি ঠিক ফোকাসে বাল্বটার অবস্থান হয়, তাহলে এই বাল্ব থেকে এবার আলোক রশ্মিগুলো এরকম এরকম করে দর্পণের মধ্যে গিয়ে পড়বে, পড়লো। এবার এই যে রশ্মিগুলো দর্পণের মধ্যে পড়বে, সেগুলো দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়ে যাবে। এবং তুই আমাকে একটা কমন সেন্সে কথাটা ভেবে বল, যে যদি আমি এখানে অবতল দর্পণকে ইউজ না করতাম, তাহলে কি এই ধরনের সমান্তরাল রশ্মিগুচ্ছ পেতামই না। কারণ অবতল দর্পণেরই প্রথম আমি কেসের মধ্যে দেখেছিলাম প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছ একটা বিন্দুতে মিলিত হয়। তাহলে যদি একটা বিন্দু থেকে আমি রশ্মি ছাড়ি, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, রিভার্স কেস হয়ে যাবে। একদম পরিষ্কার কথা। এই জন্যই তো গাড়ির হেডলাইটের মতো অবতল দর্পণকে ইউজ করা হয়। ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে সবার। এবার তুমি একটা প্রশ্ন করতে পারো, দাদা হেডলাইট দিয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ বের করে লাভ কি হবে? তুই যদি স্ক্যাটার্ড রে বের করিস না রে ভাই, তুই শুধু দেখতে পাবি চারপাশে দুদিকে দুটো ঘাস আছে, সামনে কি আছে দেখতে পাবি না। এই জন্য সমান্তরাল রে মারা হয়, যাতে অনেক দূর পর্যন্ত সামনে অব্দি দেখা যায়। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখিস, যেহেতু দূরের জিনিসকে, অসীমে থাকা জিনিসকে ফোকাসে দেখা যায় অবতল দর্পণের মাধ্যমে, ওই জন্য কোনো কোনো দূরবীক্ষণ যন্ত্রের মধ্যেও অবতল দর্পণকে ইউজ করা হয়। দাড়ি কাটার কাজে অবতল দর্পণকে ইউজ করা হয়, কারণ সামনে ধরলে একটু বড় আকৃতি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কি আছে বল? উত্তল দর্পণের ব্যবহার। দেখ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্রটা অনেক বড় হয়, ওই দৃষ্টিক্ষেত্র বড় হওয়ার জন্য একে গাড়ির ভিউ ফাইন্ডারে ইউজ করা হয়। দেখবি উত্তল দর্পণকে অনেক সময় স্ট্রিট লাইট রূপে ব্যবহার করা হয় ভাই। ঠিক আছে, ব্যাস এগুলোই ছিল, আর কিছু তেমন নেই। বাকি সব দেখ তোদেরকে পড়িয়ে দিয়েছি। এর পরের যে পার্টটা দেখ তোদের জন্য আসছে, সেটার মধ্যে থাকছে আলোর প্রতিসরণ, এবং তার সাথে প্রিজম পর্যন্ত একদম করিয়ে দেবো। তারপরের পার্টটার মধ্যে লেন্স এবং বাকিটা করিয়ে দেবো। দেখ বিষয়টা ভালো করে শুনে রাখ, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ এইটার মধ্যে তোরা একটা জিনিস পড়বি, সেটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আমি দেখেছি এই পরম আর আপেক্ষিক প্রতিসরাঙ্কটা ছেলেমেয়েরা বোঝে না, কি জিনিস জানেই না, মুখস্থ করে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, শূন্য মাধ্যম সাপেক্ষে, অন্য মাধ্যম প্রতিসরাঙ্কে পরম, একটা সাপেক্ষে আরেকটা আপেক্ষিক। আরে ভাই জিনিসটা কি সেটা তো জান। সেটা জানতে হলে কি করতে হবে? এই ভিডিওটার মধ্যে 100টা লাইক কমপ্লিট করা যায়, কিন্তু আমি এমনিও দেবো, কিন্তু এই ভিডিওটাকে লাইক করে যা ভাই। এই যে তোদেরকে যেভাবে দর্পণ ফর্পণ শিখিয়ে দিলাম না, আমি তোকে বলছি শোন, এইটা জানলেই যথেষ্ট, যথেষ্ট। তুই যদি ঠিক মতো পড়তে পারিস, এর উপরে যদি তুই প্রাইভেট টিউশনে পড়ে থাকিস একটুখানি, দেখবি এর বাইরে আর কিছু নেই। প্রপার কনসেপ্ট শিখিয়েছি তোদেরকে। তার জন্য ভিডিওটাকে লাইক কর, বন্ধুদের মধ্যে শেয়ার কর। আর যদি প্রথমবার দেখে থাকিস আমাকে, তাহলে তো ভাই করতেই হচ্ছে এগুলো। আর কমেন্ট করে জানা কেমন লাগলো ভিডিওটা। এই ধরনের ভিডিও আসতে থাকবে, আলোর পরের পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে। আমি সব এখনই একসাথেই রেকর্ড করে রাখছি সবটা, শুধু পার্ট পার্ট কেটে কেটে দিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। ডেসক্রিপশন সেকশনটা চেক করবে, আগের কয়েকটা ভিডিও আমি ওখানে দিয়েছি। ওয়ান শট রিভিশন ভিডিওগুলো দেখবে কমেন্ট সেকশনের মধ্যে, ডেসক্রিপশন সেকশনের মধ্যে আমি পিন করে দেবো। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাও পিন করে দেবো, যদি চাস তো ফলো করতে পারিস, জোর করবো না। ঠিক আছে, চলো এই পর্যন্তই ছিল আজকের মতো এখানেই। সবাই ভালো করে পড়ো, মনে রাখবে ইটস নট ওভার আনটিল ইউ উইন। খেলা ততক্ষণ শেষ হয়নি যতক্ষণ না তুমি জিতে যাচ্ছ। আর মনে রেখো,
এটা একটা ধামাকা কন্টেন্ট, সেই কারণে কমেন্টের মধ্যে একটা হ্যাশট্যাগ ধামাকা টাইপ করে দিবি। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো।